বড় বৌমা, আজকে ছোট বৌমা আমাদের পছন্দের গরম গরম ফুলকো রুটি বানিয়েছে, কিন্তু তুমি তো এতদিন পর্যন্ত কিছুই রান্না করলে না। আমাদের তো তোমার হাতে রান্না বান্নাও একটু খেতে ইচ্ছা করে। তুমি বরং আজকে তরকারিটা বানিয়ে নাও। মা, আমি তো সবে অফিস থেকে বাড়িতে ফিরলাম, এখন আপনি আমাকে তরকারি বানাতে বলছেন? ছোট যখন রুটি তৈরি করলই তখন একসঙ্গে তরকারিটাও তো চাপিয়ে দিতে পারতো। এখন আমাকে আবার শুধু শুধু রান্নাঘরে গিয়ে নতুন করে তরকারি বানাতে হবে। তাতে কি হয়েছে? আমি তো সংসারের কাজকর্ম সেরে কষ্ট করে রুটিটা বানালাম। যাও, তুমি এবার রান্নাঘরে গিয়ে তরকারি বানাও। মা তো ঠিকই বলেছে, আজকে তাহলে সবারই আমাদের দুই বৌমার হাতে রান্না খাওয়া হয়ে যাবে। বিয়ের আগে বড় বৌমা তোমার মা তো খুব প্রশংসা করেছিল, তুমি নাকি অনেক ভালো খাবার দাবার রান্না করতে পারো। কিন্তু আমরা তো এখনো পর্যন্ত জানতেই পারলাম না তুমি কত ভালো রান্না করতে পারো। তাই আজকে আমরা তোমার হাতেরই তরকারি খাবো। এই কথা শুনে অনিন্দিতার কিছু করার থাকে না। অনিন্দিতা বাধ্য হয়ে রান্নাঘরে যায়। কিন্তু ব্যাপার হলো, অনিন্দিতা মোটেই রান্না বান্না করতে পারে না। সে শুধু পড়াশোনা করে চাকরি বাকরির পেছনেই সারা জীবন ব্যয় করেছে। এমনি আমি রান্না করতে জানি না, তার উপর অফিস থেকে ফিরে এসে আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে। এক কাজ করি, আমি অনলাইনে চিকেন তরকা অর্ডার করে দিই, তাহলে কেউ আর কিছু বুঝতে পারবে না। এই ভেবে অনিন্দিতা অনলাইনে তরকারি অর্ডার করে দেয়। 30 মিনিটের মধ্যে ডেলিভারি বয় খাবার দিয়ে চলে যায়। অনিন্দিতা রান্নাঘরে জানালা দিয়ে খাবারটা রিসিভ করে। শ্বশুরবাড়ির সবাইকে অনলাইনে অর্ডার করা তরকা পরিবেশন করলেও কেউ কিছু বুঝতে পারে না। তুমি এত তাড়াতাড়ি এত ভালো বানালে কি করে? উফ, আমার যে তরকারিটা খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে এই তরকারি সব শেষ করে ফেলি। দারুণ খেতে হয়েছে। বড় বৌদি, তুমি প্রত্যেকদিন রুটির সাথে এরকম তরকারি বানাবে, বুঝেছো? এভাবেই সবাই অনিন্দিতার খুবই প্রশংসা করতে থাকে, কিন্তু কেউ স্নিগ্ধার তৈরি করা রুটির কোনো প্রশংসা করে না। যার ফলে স্নিগ্ধা মনে মনে তার বড় জায়ের উপর রেগে যায়। এমনকি সোনালী দেবীর সেই তরকা খেয়ে এতটাই ভালো লাগে যে সে প্রায় সময় সবার কাছে অনিন্দিতার কাছে সেই তরকার প্রশংসা করে থাকে। জানিস সাধনা, আমার বড় বৌমা যা তরকা বানাতে পারে না, তুই একবার খেলে আর কিছুই খেতে চাইবি না। সত্যি বাবা, আমি এরকম বৌমা এনে ধন্য হয়ে গেছি। আমার বৌমা বাইরে চাকরি করে, আবার ঘরে এসে আমাদের জন্য তরকারি বানিয়েও খাওয়ায়। এমন সময় শাশুড়ি মায়ের কথা শুনে স্নিগ্ধার খুবই রাগ হয়, কারণ স্নিগ্ধা সারাদিন বাড়ির কাজকর্ম করে, আবার কষ্ট করে প্রত্যেক দিন তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য 20 থেকে 25টা রুটি বানায়। কিন্তু স্নিগ্ধার নামে কেউ কখনো প্রশংসা করে না। সবসময় সবাই অনিন্দিতার তরকারি থাকে। কি যে জ্বালায় পড়েছি! সেদিন ভাবলাম দিদিকে তরকারি বানাতে বলে সবার সামনে আচ্ছা মতো অপমান করা যাবে, কিন্তু আমি তো নিজের জালে নিজেই ফেসে গেছি। আচ্ছা, আগের দিন শুনলাম দিদি কাকে যেন বলছিল দিদি নাকি ভালো খাবার দাবার বানাতে পারে না। জানি না কি এমন হলো, দিদি সেদিন অত ভালো তরকা রান্না করে ফেললো। স্নিগ্ধার মনে কেমন যেন একটু সন্দেহ হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, কিন্তু অনিন্দিতা এখন প্রত্যেক দিনই অনলাইন থেকে তরকা অর্ডার করে এবং তার শ্বশুরবাড়ির লোকেদেরকে খাওয়ায়। একদিন, যা বাবা, যেই রেস্টুরেন্ট থেকে অর্ডার করি সেই রেস্টুরেন্টটা তো আজকে বন্ধ। এ বাবা, ওই রেস্টুরেন্টের তরকা তো খেতে খুব ভালো, কিন্তু এখন আর কি করা যাবে, অন্য রেস্টুরেন্ট থেকে তরকা অর্ডার করাতে হবে দেখছি। এই ভেবে অনিন্দিতা অন্য একটা রেস্টুরেন্ট থেকে তরকা অর্ডার করে, কিন্তু সেই রেস্টুরেন্টের তরকার স্বাদ একেবারেই আলাদা ছিল। তাই সোনালী দেবী কিংবা বাড়ির কারোরই সেই তরকার স্বাদ পছন্দ হয় না। এ কি বড় বৌমা, তুমি তো কিছুদিন ধরে আমাদের কি সুন্দর তরকা বানিয়ে খাওয়ালে, কিন্তু আজকে তরকার স্বাদ এরকম বিগড়ে গেল কেন? আজকে তরকাটা এত বাজে বিচ্ছিরি খেতে লাগছে, আমার তো গলা দিয়েই নামছে না। কি হলো দিদি, ইউটিউব দেখতে দেখতে কি ফোনে রিচার্জ শেষ হয়ে গিয়েছিল নাকি? আমি তোমাকে ইউটিউব দেখার জন্য হটস্পট দিতে পারি, তুমি ইউটিউব দেখেই না হয় তরকাটা ভালো করে বানিয়ে নিয়ে এসো। স্নিগ্ধার এমন কথা শুনে অনিন্দিতা খুবই রেগে যায়। এই শোনো, আমি তো তোমার মতো বাড়িতে বসে থাকি না, আমি বাইরে টাকা ইনকাম করতে যাই। তাই এরকম টাকা ইনকাম করতে গিয়ে আমি খুবই স্ট্রেসের মধ্যেই থাকি। তাই আমার হাতে রান্না বান্না একটু খারাপ হতেই পারে, এটা একটা নর্মাল ব্যাপার।
তুমি একাই টাকা ইনকাম করতে যাও নাকি? আরো তো কত মহিলারা আছে যারা নিজেরা টাকা ইনকাম করে। তাদের হাতে রান্না তো একদিন ভালো একদিন খারাপ হয় না। তুমি যে ইউটিউব দেখে তরকা রান্না করো সেটা তুমি স্বীকার করতে কষ্ট হচ্ছে? স্নিগ্ধার কথা শুনে অনিন্দিতা কি বলবে আর কিছুই বুঝে উঠতে পারি না, কারণ এখন যদি সে বেশি কথা বলতে যায় তাহলে হয়তো সত্যিটা সবার সামনে ধরা পড়ে যাবে। একদিন রান্নাবান্না খারাপ হয়ে যেতেই পারে, আপনারা কিছু মনে করবেন না। আমি আবার কালকে আপনাদের জন্য একই রকমের তরকা বানিয়ে দেব। আজকে আপনারা মিষ্টি দিয়ে রুটি খেয়ে নিন। কারোর কিছু করার থাকে না, তাই সেদিনকার মতো সবাই মিষ্টি দিয়েই রুটি খেয়ে নেয়। কিন্তু পরের দিনও যখন অনিন্দিতা অনলাইনে তরকা অর্ডার করতে যাবে তখন সে দেখে যে সেদিনও রেস্টুরেন্ট বন্ধ। আরে এ কি মুশকিলে পড়লাম রে বাবা, আজকেও রেস্টুরেন্টটা বন্ধ। আজকে তো আমি সবাইকে কথা দিয়ে রেখেছি ওই একই রকম স্বাদের তরকা সবাইকে খাওয়াবো। এমনিতেও স্নিগ্ধা আমাকে সন্দেহ করছে। না না, শ্বশুরবাড়ির লোকজনেদের কাছে কিছুতেই ধরা পড়া যাবে না। এই ভেবে স্নিগ্ধা অন্য একটা ভালো রেস্টুরেন্ট থেকে তরকা, চিকেন দো পেঁয়াজা, মাটন কষা, মাটন কোরমা ইত্যাদি অর্ডার করে। সে ভাবে কারো যদি তরকা খেতে ভালো না লাগে তাহলে অন্তত চিকেন মাটন দিয়ে রুটি খেয়ে নিতে পারবে। বড় বৌমা, তুমি এত খাবার দাবার এইটুকু সময়ের মধ্যে রান্না করে ফেললে? বাবা, এ তো বিশাল ব্যাপার দেখছি। কখনো তো জানতাম না তুমি এত তাড়াতাড়ি এতগুলো পদ রান্না করতে পারো। দিদি, তুমি চিকেন মাটন কোথা থেকে পেলে? আমি তো চিকেন মাটন কিছুই এনে রাখিনি। আবার এইটুকু সময়ের মধ্যে তোমার চিকেন দো পেঁয়াজা, মাটন কোরমা রান্না হয়ে গেল। ব্যাপারটা কেমন যেন লাগছে না? সত্যি করে বলো তো, তুমি অনলাইনে খাবারগুলো অর্ডার করোনি তো? এই মরেছে, এটা তো আমি ভেবেই দেখিনি ঘরে চিকেন মাটন নাই থাকতে পারে। ইস, আমি তো কিছু না দেখে অনলাইনে আগেই সব অর্ডার করে দিয়েছি। এখন তো কিছু একটা বলতেই হবে, তা না হলে আমি ধরা পড়ে যাব। অনিন্দিতা মনে মনে এসব ভাবার পর বলে, তুমি সবসময় আমাকে বদনাম করার জন্য বসে আছো তাই না? আমি অফিস থেকে আসার সময় ফ্রোজেন ম্যারিনেটেড চিকেন আর মাটন কিনে এনেছিলাম, কারণ আমি আজকে ঠিক করেই রেখেছিলাম বাড়িতে আজকে চিকেন আর মাটন রান্না করব। প্রত্যেক দিন কি তোমাদেরকে তরকা রান্না করে খাওয়াতে ভালো লাগে? তুমি যাই বলো না কেন অনিন্দিতা, তোমার বানানো সেই চিকেনের স্বাদটাই মটনের মধ্যেও নেই। তুমি ওই তরকারিটা বানাতে পারলে না? আমার ওই তরকারির স্বাদটা এখনো পর্যন্ত মুখে লেগে আছে। রক্তিমের কথায় বাড়ির বাকিরাও সায় দেয়। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। কিন্তু পরের দিন অনিন্দিতা ঠিক করে যেহেতু তার ফেভারিট রেস্টুরেন্টে অনলাইন সার্ভিস বন্ধ থাকে, তাই সে নিজে সেই রেস্টুরেন্টে গিয়ে অফলাইনে তরকা কিনে নিয়ে আসবে। অফিস থেকে ফেরার সময় অনিন্দিতা যখন সেই রেস্টুরেন্টে যায় তখন সে দেখে রেস্টুরেন্ট খোলা আছে। এই তো ভাগ্যিস রেস্টুরেন্টটা খোলা আছে, এরা মনে হয় অনলাইনে আর সার্ভিস দিচ্ছে না। আমি এতদিন অনলাইনে তরকাটা অর্ডার করতেই পারিনি। কোনো ব্যাপার নয়, আজকে থেকে আমি নিজে হাতে তরকা কিনে বাড়িতে নিয়ে যাব। এই ভেবে অনিন্দিতা ভেতরে ঢুকতে যাবে এমন সময় সেখানকার ম্যানেজার অনিন্দিতাকে বাধা দিয়ে বলে, ম্যাডাম, আমাদের রেস্টুরেন্ট ক্লোজ আছে, তাই আপনি এখন আসতে পারবেন না। মানে আপনারা এত ভালো খাবার রান্না করেন তবুও আপনাদের রেস্টুরেন্ট উঠে গেল? হাই রে, আমার শ্বশুরবাড়ির লোকেরা যে আপনাদের রেস্টুরেন্টের তরকা খেতে খুব পছন্দ করে। আচ্ছা, আপনি যখন এতবার বলছেন আমি আপনাকে একটা অন্য জায়গার ঠিকানা দিচ্ছি, সেইখানে এরকম তরকা পেয়ে যাবেন। অনিন্দিতা এই কথা শুনে খুবই খুশি হয়। ম্যানেজার বাবুর কাছ থেকে অন্য রেস্টুরেন্টের ঠিকানা জেনে অনিন্দিতা তখনই সেখানে চলে যায়। সেদিন অনিন্দিতা তার পরিবারের জন্য 3 প্লেট তরকা অর্ডার করে। কিন্তু সেই তরকা নিয়ে অনিন্দিতা যখন বাড়িতে ফিরবে তখনই স্নিগ্ধার সঙ্গে হঠাৎই তার দেখা হয়। এই তো এবার তোমাকে হাতে নাতে ধরেছি। আমি ঠিক জানতাম তুমি নিজে হাতে খাবার দাবার রান্না করো না, হয় অনলাইনে অর্ডার দিয়ে খাবার অর্ডার করো, না হয় বাইরে থেকে কিনে নিয়ে আসো। দাঁড়াও, আমি এখনই বাড়ি গিয়ে মাকে সব বলে দিচ্ছি। আসলে স্নিগ্ধা আজকে অনিন্দিতার পিছু নিয়ে তার উপর নজর রাখে, তাই অনিন্দিতা সত্যিটা তার সামনে চলে আসে। অনিন্দিতা বাড়ি বাড়ি স্নিগ্ধাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও স্নিগ্ধা কোনো কথা শোনে না। সে বাড়িতে ঢুকেই শাশুড়ি মাকে বলে, এই দেখুন মা, আপনার বড় বৌমা তরকা বানানোর নাম করে অনলাইনে খাবার অর্ডার দিয়ে খাওয়ায়। আসলে দিদি যেই রেস্টুরেন্ট থেকে তরকা অর্ডার করত সেই রেস্টুরেন্টটা বন্ধ ছিল, তাই আজকে দিদি অন্য জায়গা থেকে তরকা এনেছে। কি দিদি, তাই তো?
সোনালী দেবী স্নিগ্ধার কোনো কথাই শোনে না, কারণ সেই মুহূর্তে সোনালী দেবী একটা কাজে ব্যস্ত থাকে। সোনালী দেবী বাড়িতে একজন ভাঙাড়ওয়ালাকে ডেকে আনে আর তাকে দুটো অদ্ভুত দেখতে মেশিন অর্ডার করতে দেয়। স্নিগ্ধা সেই মেশিন দুটো দেখে একেবারে চমকে ওঠে, কারণ সেটা কিছু নয় বরং তারই ডো মেকার এবং রুটি মেকার, যা দিয়ে স্নিগ্ধা এতদিন পর্যন্ত সুন্দর রুটি বানিয়ে এসেছে। আরে বৌমা, তুমি থামো, তোমার কথা পরে শুনছি। এই যে দাদা দেখুন, এই দুটো মেশিনের জন্য কিন্তু আমাকে 500 টাকা দিতেই হবে। আসলে আমার ছোট ছেলে ইঞ্জিনিয়ার তো, ও কখন কি লোহা দিয়ে মেশিন বানায় তার কোনো ঠিক নেই। এগুলো বেকার বেকার ঘরে পড়ে আছে, কিন্তু বেশ ভারী, তাই আমাকে বেশি টাকা দেবেন। আরে মা, আপনি কি করছেন? আপনি প্লিজ এগুলো লোহাওয়ালাকে দেবেন না। এই মেশিনগুলোর দাম অন্তত 2 থেকে 3 হাজার টাকা, আর আপনি 500 টাকায় এগুলো দিয়ে দিচ্ছেন। আমি কত কষ্ট করে টাকা জমিয়ে এই ডো মেকার আর রুটি মেকার কিনেছি। কি বললে তুমি, কি মেকার? আপনি বুঝলেন না মা? আপনার আদরের ছোট বৌমা এই ডো মেকার আর রুটি মেকার দিয়েই তো আপনাদের এত ভালো করে রুটি বানিয়ে খাওয়াতো। তুমি নিজে রুটি বানাতে পারো না, আবার আমাকে তরকারি বানানোর নামে খোটা দিচ্ছ। সোনালী দেবী তার 2 বৌমার এরকম কাণ্ড কারখানা শুনে একেবারে হেসে ওঠে। ও আচ্ছা, এই ব্যাপার। তোমরা দুজন রান্না করতে জানো না, আমাকে আগে বললেই পারতে। আমিও তো বিয়ের পর প্রথম প্রথম কিছু রান্না করতে পারতাম না। তোমরা যদি আমাকে আগেই সত্যি কথাটা বলতে, তাহলে আমাদের বাড়ির রাঁধুনিকে আমি এক্সট্রা কিছু টাকা দিয়ে রাতের খাবারটাও রান্না করে দিতে বলতাম। আচ্ছা বাদ দাও, আজকে আমি তোমাদের দুজনকেই রুটি আর তরকারি বানানো শিখিয়ে দেব। প্র্যাকটিস করতে করতে তোমরা দুজনেই সব শিখে যাবে। শাশুড়ি মায়ের কথা শুনে অনিন্দিতা এবং স্নিগ্ধা দুজনেই বেজায় খুশি হয়। কিছুদিন ধরে সোনালী দেবী খুবই ভালোবেসে তার 2 বৌমাকে রুটি এবং তরকারি বানানো শিখিয়ে দেয়। ধীরে ধীরে স্নিগ্ধা এবং অনিন্দিতা রান্নাবান্নার ক্ষেত্রে একেবারে পটু হয়ে ওঠে। এমনকি তারা আর বাড়িতে রাঁধুনিও রাখে না। সকাল এবং দুপুরের খাবার স্নিগ্ধা রান্না করে এবং রাত্রিবেলার খাবার অনিন্দিতাই রান্না করে। এই মিমি, এই পুতুলটা আমার, দে বলছি, দে আমাকে, আমার পুতুল দে, না হলে কিন্তু আমি মারবো। দিদি, এই পুতুলটা তো আমার, এটা তো বাবা আমাকে এনে দিয়েছে, তোর পুতুল তো আলাদা। না, এই পুতুলটাও আমার, দেখছিস না এই পুতুলটা কত ফর্সা আর দেখতে আমার মতো সুন্দর। আমি তো সুন্দর ফর্সা, তাই এই বাড়ির সব সুন্দর সুন্দর জিনিসগুলো আমার। তুই যেমন কালো, সেরকমই কালো কালো খেলনা নিয়ে তুই খেলবি। বাবা দেখো না, দিদি সব সময় আমার সঙ্গে এমন করে। ও আমার কাছ থেকে আমার সব জিনিস নিয়ে নেয়। এই পুতুলটা তো তুমি আমাকে এনে দিয়েছিলে, বলো? বাবা ওটা ভুল করে তোকে দিয়েছে। বাবা আর একটা কালো ভাল্লুক নিয়ে এসেছিল না? কোথায় সেই কালো ভাল্লুকটা? এই যে, এই কালো ভাল্লুকটা নিয়ে তুই খেলবি। এটা একদম তোর মতোই দেখতে। রিমি, তুমি সবসময় এরকম করো কেন? মিমি তো তোমার দিদি হয়, তুমি কখনোই ওকে সম্মান দাও না। ও তো তোমার নিজের বোন হয়। তোমার যেরকম সব জিনিসে অধিকার আছে, ওরও ঠিক তেমনই অধিকার আছে। এটা কিন্তু একদম ঠিক নয়। হ্যাঁ মিমি, তোর বাবা ঠিকই বলছে। আর তুই এরকম কেন? তুই মিমির থেকে বয়সে বড়, তোর তো বোধ বুদ্ধি বেশি হওয়া দরকার। মিমি যে কোনো জিনিস কেনার আগে তোর কথা ভাবে, তোর জন্য চিন্তা করে, আর তুই ওর সঙ্গে এরকম বাজে ব্যবহার করিস। বাবা মায়ের মুখে এমন কথা শুনে রিমি খুব রেগে যায়। সে জোর করে মিমির হাত থেকে পুতুলটা কেড়ে নিয়ে চলে যায়। রিমি আর মিমি 2 বোন ছিল। রিমি দেখতে খুবই কালো এবং অসুন্দর ছিল, কিন্তু মিমি দেখতে খুবই ফর্সা এবং সুন্দর ছিল। ছোটবেলা থেকেই রিমির মধ্যে খুব অহংকার ছিল। সে তার গায়ের সুন্দর ফর্সা রঙের জন্য সবসময় তার বোন রিমিকে সব জায়গায় পেছনে রাখার চেষ্টা করত। কিন্তু মিমি খুবই কোমল প্রকৃতির মেয়ে ছিল। সে তার বোনকে খুবই ভালোবাসতো, তাই সে তার দিদিকে কখনোই কিছু বলতো না। দেখতে দেখতে এভাবেই অনেকগুলো বছর কেটে যায়। মিমি এবং রিমি বড় হয়ে ওঠে। এখন তারা 2 বোনই একই কলেজে পড়ে। কলেজে গিয়েও রিমি তার বোনকে সকলের সামনে ছোট করত। এমনই একদিন, তাহলে গাইস, কার কি রোল তোরা বুঝতে পেরেছিস তো?
আমাদের মোহিনী ম্যাডাম নাটকের সমস্ত দায়িত্ব আমার উপর দিয়েছে। তোদের কাজ তোদেরকে বুঝিয়ে দিলাম। এবার আমার কাজ হলো আমি প্রিন্সেসের রোল প্লে করব। এই মিমি, সবাইকে তো বলে দিলি কে কোন ক্যারেক্টার প্লে করবে, কিন্তু তুই তোর বোনের ব্যাপারে কিছু বললি না তো। তোর বোন কোথায়? ওকে কিসের রোল দিবি? ওহো, আমি তো ওর কথা ভুলেই গিয়েছিলাম। যাক, ওকে তো নাটকে নেওয়ার আমার ইচ্ছাই ছিল না। তোরা যখন বলছিস তখন ওকে একটা ক্যারেক্টার দিয়ে দিচ্ছি। আমি তো রানী হব, ওকে আমার পেছনে দাঁড় করিয়ে দেব। বড় একটা হাত পাখা নিয়ে আমাকে হাওয়া করবে। এ বাবা রিমি, তুই তোর নিজের বোনকে একটা চাকরের রোল দিবি? তোর বোন তো কষ্ট পাবে। কাকে কি রোল দেব সেটা আমি ঠিক করব, তোরা না। আর তাছাড়া কাকে কোন ক্যারেক্টারে ভালো মানাবে সেটা আমি ভালোই জানি। ততক্ষণে সেখানে তাড়াহুড়ো করে মিমি এসে উপস্থিত হয়। সরি বন্ধুরা, আমার আসতে একটু দেরি হয়ে গেল। নাটকের ব্যাপারে কি আলোচনা করবি বলছিলি না তোরা? হ্যাঁ, তুই দেরি করে এসেছিস, তার জন্য তোকে এবার শাস্তি পেতে হবে। নাটকের সব রোল সবাইকে দেওয়া হয়ে গেছে, চিন্তা নেই। আমি তোর কথা সবার আগেই ভেবে রেখেছি। আমি রানী হব আর তুই আমার চাকর হবি। তুই আমার পেছনে দাঁড়িয়ে আমার সেবা যত্ন করবি। কি তোর কোনো আপত্তি নেই তো? মিমি মন খারাপ করে বলে, না না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। অসুবিধা থাকার কথাও নয়, কারণ তুই নিজেও জানিস যে কোন রোল করলে তোকে সবচেয়ে বেশি ভালো মানাবে। এখন যদি তোকে রানী বানাই তাহলে তো কেউ নাটকটা দেখবেই না। কালো রানীকে দেখে সবাই যে ছুটে পালাবে। এভাবেই মিমিকে তার দিদি সকলের সামনে অপমানিত করে। দেখতে দেখতে আরো কয়েক বছর কেটে যায়। মিমি এবং রিমি দুজনেরই পড়াশোনা কমপ্লিট হয়ে যায়। রিমি বয়সে বড় হওয়ায় তার বাবা মা আগে তার বিয়ের জন্য দেখাশোনা শুরু করেছিল। রিমির জন্য একটা অনেক ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ এসেছিল। কি হলো রিমি, তুই কিছু বলছিস না যে? ছেলেটা যেমনই ভালো তেমনই সৎ। ওর নাম হলো মোহিত। মোহিত একজন পেশায় ডাক্তার। ও ফ্রিতে অনেক মানুষের চিকিৎসা করে। ওর পরিবারও খুব ভালো। ওর সঙ্গে তোর বিয়ে হলে তুই খুব সুখী থাকবি রে মা। উফ বাবা, থাক, আর বেশি কিছু বলতে হবে না। মোহিতকে আমার পছন্দ নয়। ও একজন ডাক্তার ঠিকই, কিন্তু ও বেশি টাকা ইনকাম করতে পারে না। ও সবাইকে ফ্রিতে চিকিৎসা করে বেড়ায়। মাসে মাত্র 30,000 টাকা স্যালারি পাওয়া ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। সে কি রে মা, 30,000 টাকা কি কম নাকি? ও তো চাইলেই অনেক টাকা ইনকাম করতে পারতো, কিন্তু সমাজ সেবা করার জন্য। আরে থাক থাক, আর গুণগান গাইতে হবে না। 30,000 টাকা আমার জন্য অনেক কম। আসলে আমি একটা ছেলেকে পছন্দ করি। ওর নাম হলো রোহিত। রোহিত অনেক বড় বিজনেসম্যান। ও মাসে মাসে 2 লাখ টাকা ইনকাম করে। আমি ওকেই বিয়ে করতে চাই। আর এই নিয়ে আমাকে আর কেউ বিরক্ত করবে না, ওকে? এই বলে রিমি সেখান থেকে চলে যায়। এই মেয়েটা এত জেদি হয়েছে না, কি যে বলবো। ও যখন নিজের পছন্দের ছেলেকে বিয়ে করবে বলছে, এতে আমাদের আর কিছু করার নেই। আমরা ওকে বারণ করলেও ও ওই ছেলেকেই বিয়ে করবে। ছেড়ে দাও। আচ্ছা পাপিয়া, এক কাজ করলে হয় না? আমরা রিমির জন্য যে ছেলেটা দেখেছি, মানে মোহিতের সঙ্গে যদি মিমির বিয়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? তাহলে তো খুব ভালোই হয়। ছেলেটাকে আমার খুব পছন্দ। আজকাল এত সৎ ভালো ছেলে কোথায় পাওয়া যায় বলো তো? তুমি অন্যদের সঙ্গে কথা বলে দেখো, ওরা যদি মিমিকে পছন্দ করে তাহলে আমরা আমাদের 2 মেয়ের একই সঙ্গে বিয়ে দেব। রিমি দরজার বাইরে থেকে তার বাবা মায়ের কথা শুনছিল। সে হাসতে হাসতে তাদের কাছে এসে বলে, তোমরাও না বাবা মা, একটা সাধারণ কমন সেন্স নেই তোমাদের? মোহিত সরকারি চাকরি করে। ওদের সুন্দর ফর্সা মেয়ে প্রয়োজন, আর তাই জন্যই তো ওরা আমাদের বাড়িতে আমার জন্য সম্বন্ধ পাঠিয়েছিল। তোমরা ভাবলে কি করে তোমাদের কালো মেয়েকে একজন ডাক্তার পছন্দ করবে? কেন পছন্দ করবে না? কালো বলে কি মানুষ নয়? আর তাছাড়া মোহিতের মতো ছেলে হয় না যে গরিবদের এত সাহায্য করে। তার মনটা তোর মতো জটিল হবে না। এটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমরা বুঝে নেব। ঠিক আছে, দেখো, কালো মেয়েদের তো বিয়ে হয় না, তাই জন্যই ভাবছি মিমির বিয়ে হবে কিনা, উপরওয়ালাই জানে। রিমির কথা শুনে তার বাবা মা দুজনেই চিন্তিত হয়ে পড়ে। মোহিত এবং তার বাবা রিমিকে দেখতে এলে রামপ্রসাদ বাবু তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলে। মোহিত রিমিকে দেখার পর তাকে খুবই পছন্দ করে।
মোহিতের বাবা মাও এই বিয়েতে কোনো আপত্তি করে না। মিমির বাবা মা খুব খুশি হয়। ওদিকে রিমির পছন্দ করা ছেলে রোহিতের বাবা মায়ের সঙ্গে কথা বলেও তারা রোহিতের সঙ্গে রিমিরও বিয়ে ঠিক করে দেয়। দুই বোনের একই তারিখে বিয়ে ঠিক করা হয়। কি রে শুনছিস, বিয়ের তো আর বেশি দিন বাকি নেই, মাসখানেক বাকি আছে। এবার তো বিয়ের কেনাকাটাগুলো শুরু করতে হবে। দুই বোন গিয়ে কালকে বিয়ের লেহেঙ্গাটা কিনে নিয়ে আসবি। ঠিক আছে মা। না মা, আমি এর সঙ্গে শপিং করতে যাব না। আমার যে কেনাকাটা করার আমি আমার বন্ধুদের সঙ্গেই করে নেব। এ যা যা লাগবে নিজেই নিয়ে নেবে, আমার সঙ্গে একে নিয়ে যাব না। আমাদের দুজনের মধ্যে এত পার্থক্য, এ কত কালো আর আমি কত ফর্সা। বেচারা দোকানদার তো অসুবিধায় পড়ে যাবে দুজনকে আলাদা আলাদা কালারের জিনিস দেখাতে। রিমি, তুই আবার শুরু করলি? তুই কি পাস বল তুই এগুলো করে? আচ্ছা আচ্ছা বাবা, সরি। রিমিকে কিছু বললেই তোমার গায়ে তো বড় বড় ফোসকা পড়ে যায়। যাক, যেটা বলছিলাম, আমি আমার বিয়ের জন্য অনলাইনে লেহেঙ্গা পছন্দ করেছি। এই যে দেখো, আমার ফোনে ফটো আছে। বাহ, লেহেঙ্গাটা তো খুব সুন্দর আর দামও বেশি। তাহলে এক কাজ কর না, এরকমই দুটো লেহেঙ্গা অর্ডার করে দিবি। দুই বোন একই রকমের লেহেঙ্গা পরবি। কি, মিমি লাল রঙের লেহেঙ্গা পরবে বিয়েতে? এ বাবা, মনে হবে কয়লার গাড়িতে আগুন লেগে গেছে। সবাই দেখে ভাববে দাও দাও করে কয়লা জ্বলছে। মা, তুমি বরং মিমিকে একটা সাদা রঙের লেহেঙ্গা কিনে দাও। কালোদের গায়ে সাদা জিনিস খুব ভালো ফোটে। চুপ কর রিমি, বিয়েতে কেউ সাদা জিনিস পরে না। তোকে যেটা বলা হয়েছে সেটা কর। না, এর মতো সেম লেহেঙ্গা আমি পরবো না। তোমরা যদি ওকে এমন লেহেঙ্গা কিনে দাও তাহলে আমি অন্য লেহেঙ্গা কিনবো। এবার দেখো তোমরা কি করবে। এই বলে রিমি সেখান থেকে উঠে চলে যায়। রিমির এমন ব্যবহারে মিমি মনে মনে খুবই কষ্ট পেত, তবুও সে কিছুই বলতো না। বাধ্য হয়ে পাপিয়া দেবী মিমিকে অন্য লেহেঙ্গা কিনে দেয়। দেখতে দেখতে দুই বোনেরই বিয়ে হয়ে যায়। বিয়ের পর দুই বোন তাদের বাপের বাড়িতে ঘুরতে আসে। কেমন আছিস দিদি? হ্যাঁ, খুব ভালো আছি। ভালো জায়গায় বিয়ে করে গেছি, ভালো তো থাকারই কথা। এই দেখ, আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে অনেক কিছু উপহার দিয়েছে। দেখো মা, সোনার নেকলেস, হীরের কানের দুল, সোনার বালা, টিকুলি, নাকের নথ, পায়ের নুপুর, এতগুলো সোনা গহনা গিফট করেছে। ওই বাড়িতে যাওয়ার পর তো আমার কপাল খুলে গেছে, আমি অনেক বড়লোক হয়ে গেছি। আর মিমি, তোকে তো শ্বশুর বাড়ি থেকে কিছু গিফট করেনি? হ্যাঁ, আমার শাশুড়ি মা আমাকে এই নেকলেসটা দিয়েছে। এই তো, যেটা আমি পরে আছি সেটাই। এ বাবা, এত পাতলা ফিনফিনে একটা নেকলেস দিয়েছে। এটা তো খুবই কম দামি, তাও আবার মাত্র একটা জিনিস। আসলে কি বলতো, বাড়ির বউরা দেখতে যত সুন্দর হয় তাদের তত বেশি বেশি দামি উপহার দেওয়া হয়। তুই যা কালো দেখতে, কি বা উপহার দেবে বলতো? আচ্ছা ছাড়, জানিস সামনের সপ্তাহে আমি আর আমার বর থাইল্যান্ডে হানিমুনে যাব। আর তোরা কোথায় যাবি? আমাকে ও দার্জিলিং এ নিয়ে যাবে বলেছে। আমারও দার্জিলিং এ যাওয়ার খুব ইচ্ছা। আমি তো কোনোদিনও দার্জিলিং এ যাইনি। ওসব ইচ্ছা টিচ্ছা কিছুই না, তোর বরের কাছে টাকা নেই, ওই জন্য সস্তায় কাছাকাছি একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এছাড়া তোকে নিয়ে যাচ্ছে এটাই অনেক। রিমির কথা শুনে মিমি চুপ করে যায়। পরের সপ্তাহে তারা যে যার মতো হানিমুনের জন্য বেরিয়ে পড়ে। তাদের পার্সোনাল কারে করে এয়ারপোর্টে যাচ্ছিল ফ্লাইটে করে থাইল্যান্ডে যাওয়ার জন্য। অন্যদিকে মিমি তার বর মোহিতের সঙ্গে ট্যাক্সি করে রেল স্টেশনের দিকে যাচ্ছিল। এ কি মোহিত, ট্যাক্সিটা এদিকে যাচ্ছে কেন? রেল স্টেশন তো ওই দিকে। হ্যাঁ আমি জানি, কিন্তু আমরা এখন এয়ারপোর্ট যাচ্ছি। আমরাও তোমার দিদিদের মতো থাইল্যান্ডে হানিমুনে যাচ্ছি। তোমাকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। আসলে মোহিত সেদিন রিমি ও মিমির কথা শুনতে পেয়েছিল, তাই সে এদিক ওদিক থেকে টাকা জোগাড় করে থাইল্যান্ডে যাওয়ার জন্য এয়ার টিকিট করেছিল। এটা শুনে মিমি মনে মনে খুবই খুশি হয়। কিছুটা দূর যাওয়ার পর হঠাৎ করে তারা দেখতে পায় যে একটা গাড়ি অন্য একটা গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করেছে। মিমি এবং মোহিত গাড়ি থেকে নেমে এসে দেখে যাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তারা আর কেউ নয়, সেটা ছিল রিমি এবং রোহিত। মোহিত, এটা তো আমার দিদি আর জামাই বাবু। মোহিত, তুমি তাড়াতাড়ি কিছু একটা করো দয়া করে। আমার দিদিকে আর আমার জামাই বাবুকে বাঁচাও। তুমি তো একটা ডাক্তার, তুমি শিগগিরই কিছু একটা করো।
মোহিত তাড়াতাড়ি করে সেখানে অ্যাম্বুলেন্স ডাকে। অ্যাম্বুলেন্সে করে রোহিত এবং রিমিকে তারা হসপিটালে নিয়ে যায়। মোহিত ডাক্তারের কাস্টম পরে তাদের চিকিৎসা করা শুরু করে দেয়। দীর্ঘক্ষণ চিকিৎসা করার পর তাদের জ্ঞান ফিরে আসে। তাদের দুজনের মাথায় প্রচন্ড পরিমাণে চোট লেগেছিল। সবাই এক এক করে রিমি এবং রোহিতের সঙ্গে দেখা করতে আসছিল। মিমি, আমার বোন, আমাকে ক্ষমা করে দে। ছোটবেলা থেকে আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, এমনকি তোর বরকেও আমি অনেক ছোট করেছি, আর তোরাই আজকে আমাদের জীবন বাঁচালি। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দে। হ্যাঁ, আমাদের জন্য শুধু শুধু তোমাদের হানিমুনও নষ্ট হলো। না না, নষ্ট কোথায় হলো? এবার তো আমরা চারজন একসঙ্গে হানিমুনে যাব। কি রে বোন, যাবি তো আমাদের সঙ্গে? হ্যাঁ, অবশ্যই যাব, কিন্তু তার আগে তোমাদের সুস্থ হতে হবে। তোমাদের মাথায় অনেক জোরে চোট লাগাই, এখন তোমাদের 2 মাস রেস্ট করতে হবে। তবে চিন্তা নেই, সুস্থ হলে আমরা সবাই একসঙ্গে হানিমুনে যাব। সেদিনের পর থেকে রিমি নিজেকে পরিবর্তিত করে ফেলে। সে তার বোনকে খুব ভালোবাসতে শুরু করে।